Jali. Log on www.zengatv.com. কেমন আছেন? ভালো থাকুন। বোনের লাইভ অনুষ্ঠানে সকলকে অনেক অনেক স্বাগত। আপনাদের লাইফটা যাতে সুন্দর থাকে, শারীরিকভাবে সুস্থতা দীর্ঘদিন বজায় থাকে, সেটাই আমাদের একান্ত কাম্য। আমরা সকলে সুস্থ থাকতে চাই, কিন্তু সুস্থ থাকতে চাইলেই তো সবসময় হয় না। যেরকম সুস্থ থাকাটা স্বাভাবিক, ঠিক একই রকম ভাবে কিন্তু নানা রকম রোগ আমাদের জীবনে আসতেই পারে, সেটাও স্বাভাবিক। রোগ মুক্তি আমরা কিভাবে পাবো, তার জন্যই কিন্তু ডাক্তারবাবুকে পেয়ে যাওয়া। আর দীর্ঘ বিগত কয়েক মাস কেন বলবো, হয়তো আর একটা মাস পরে বছর ছুঁই কোভিড-19 করোনা ভাইরাস নিয়ে আমরা আলোচনায় কিন্তু রয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে যখন শুরু হলো কোভিড-19 বা করোনা, তখন আমাদের ভয় তৈরি হলো। ভয় আতঙ্ক থেকে কিন্তু আজ আমরা বেশ কিছুটা মুক্তি পেয়েছি। আমরা আজকে চিনে গেছি ভাইরাসটাকে, জেনে গেছি, বুঝে গেছি আমাদের কিভাবে চলতে হবে। কিছুটা বলতে গেলেও কিন্তু আমরা এখন অনেকটা যুদ্ধ জয়ের পথে এগিয়ে রয়েছি। পাশাপাশি জয়ীটা আমরা তখনই হব যখন ভ্যাকসিন সাকসেসফুলি আমরা নিতে পারবো আর এই ভাইরাস থেকে আমরা মুক্তি পাবো। এই জায়গায় কিন্তু আপনাদের বেশ কিছু প্রশ্ন আমাদের দপ্তরে এসে জমা পড়েছে, যার অন্যথা কখনোই হয় না। ডক্টর কনিষ্ক সরকার মানে তার কাছে আমরা মন খুলে জানতে চাইতে পারি। মাঝে আমি ছোট্ট একটা কথা বলে রাখবো, এই অনুষ্ঠান সকলের জন্য, তাই যে যেরকম সমস্যায় রয়েছেন শারীরিক, আপনারা সকলেই কিন্তু লাইভ অনুষ্ঠানে ফোন করতেই পারেন। কিন্তু যে প্রশ্ন নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি ডাক্তারবাবুর কাছে আপনাদের হয়ে, সেটা কিন্তু আপনারা এই অনেক ভ্যাকসিনেশন তথ্য কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়েছেন। আজকে আপনারা জানতে চেয়েছেন, অনেক কিছু আমরা শুনতে পাই, ডেফিনেটলি সেটা সঠিক না বেঠিক সেটা কিন্তু ডাক্তারবাবু আমাদের কাছে ক্লিয়ার করে দেয়। তেমনই কিছু কথা আমরা নিউজ চ্যানেল হোক, কারোর থেকে শুনে হোক, একটা জিনিস আমরা শুনতে পাচ্ছি, ভ্যাকসিন তো এসে গিয়েছে প্রায়, কিন্তু সেই জায়গায় এটা কি সেফ, এর আবার কোনো সাইড এফেক্ট নেই তো, বা এখনই কি আমার নেওয়াটা নিরাপদ, নাকি আমি আরো কিছুদিন দেখে নেব। এমন মানে কেউ কেউ যদি সেই ভ্যাকসিনটা ইনট্যাক্ট করছে, তার কি অ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশন হচ্ছে, সেটা আমরা কিছুদিন ধরে দেখবো, তারপর আমরা নেব। এই ভ্যাকসিনেরও কি কিছু সাইড এফেক্ট হতে পারে, তাতে আরো কি মারাত্মক কিছু হতে পারে, এই ধরনের প্রশ্ন। সাথে সাথে এত কোটি লোক আমাদের দেশে, এখন থেকে যদি শুরুও হয়ে যায়, কমপ্লিট কবে হবে, কতদিন পর আমরা নিরাপদ হব, নানা রকম চিন্তা কিন্তু এখনো আমাদের মাঝে রয়েছে। চিন্তা মুক্তির জন্য কিন্তু রয়েছে ডক্টর কনিষ্ক সরকার, তাকে আমরা আজও আমাদের মাঝে পেয়ে গেছি। আর সৃষ্টির দর্শকদের শুধু একটু মনে করিয়ে দেব, সমস্ত এমএসওর সাথে সাথে সৃষ্টি টিভি কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন, জিও টিভিতেও, ইভেন সৃষ্টি টিভির প্রত্যেকটা লাইভ অনুষ্ঠান কিন্তু আপনারা ফেসবুকেও পেয়ে যাবেন। তাই কথা না বাড়িয়ে সরাসরি তাকে স্বাগত জানাবো, যার জন্য অপেক্ষায় আপনারা ছিলেন, আমরা ছিলাম। প্রতিটা প্রশ্নের বিস্তারিত উত্তর যদি কেউ দিয়ে থাকে অন মিডিয়ায়, সেটা কিন্তু ডক্টর কনিষ্ক সরকার, সেই নিয়ে বলার কিছু নেই। তাই আজও একবার তাকে স্বাগত জানাবো। বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার স্যারকে আপনাদের সকলের তরফ থেকে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী সবার জন্য শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা তো দেবো। 2021 সালের সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি এত কথা গত বছর বলতে পারিনি, কারণ গত বছর সারা পৃথিবীর পরে, আজ থেকে অনেক বছর পরে যখন আবার ইতিহাস লেখা হবে, তখন 2020 সাল সম্পর্কে কোনো লেখা, কোনো আলোচনা, কোনো বিশ্লেষণ এই মহামারীকে বাদ দিয়ে হবে না। এবং এই যে কোভিড মহামারী আমরা প্রায় পেরিয়ে আসতে চলেছি, জয় করতে চলেছি, তার যে এক দারুণ ইম্প্যাক্ট, তার যে প্রভাব সারা পৃথিবীতে, অর্থনৈতিক ক্ষেত্রে তো বটেই, শারীরিক ক্ষেত্রে তো বটেই। আমি যেটা ব্যক্তিগতভাবে অনুভব করেছি এবং যেটা এখনো পর্যন্ত সব থেকে কম আলোচিত হয়েছে, সেটা হচ্ছে কচি কাঁচাদের বেড়ে ওঠা, যারা ক্লাস 4-5 থেকে শুরু করে ক্লাস 10-11-12-এর বাচ্চাই বলবো, এদের যে বেড়ে ওঠা, এদের স্কুলে যাওয়া, এইগুলো দারুণভাবে হ্যাম্পার হয়েছে এবং তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। আমি নিজে দেখেছি যে অনলাইন ক্লাস বলে যা শুরু হয়েছে, যেটা কিনা আমি পুরোপুরি সমর্থন করি, এছাড়া কোনো উপায় নেই এখন, কিন্তু তার ফলে বাচ্চাদের যে মানসিকতা এবং পুরো তাদের যে
একটা মানসিক জগৎ থাকে, সেই মানসিক জগতেও অনেক পরিবর্তন, কিন্তু সেই সব আলোচনা পরে হবে। যেগুলো খুব জরুরি আলোচনা আজকের আলোচ্য বিষয়ে উঠে এসছে, আপনারা অনেকে এখন ভ্যাকসিন নিয়ে প্রচুর প্রশ্ন করেছেন। আমি কয়েকটা ব্যাপারে অত্যন্ত ইম্পর্টেন্ট বলে রাখি, আমি প্রশ্ন লিখে রেখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ডাক্তারবাবু আমি ভ্যাকসিন নিতে চাই না, আমাকে কেউ জোর করে ভ্যাকসিন দেবে না তো? এরকম প্রশ্ন অনেকে করেছেন, আমি হেসে ফেলছি। দেখুন, ভারতবর্ষে কোভিড ভ্যাকসিন দেওয়া পুরোপুরি ম্যান্ডেটরি নয়, এটা আপনার ইচ্ছাধীন। আপনি যদি ভ্যাকসিন না নিতে চান, কোনো পক্ষ কোনোভাবে আপনাকে জোর করবে না, এটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। এবং এটা ভারতবর্ষের সরকারের নীতিও নয় যে জোর করে কাউকে ভ্যাকসিন দেবেন। ইনফ্যাক্ট ভ্যাকসিন নেওয়ার জন্য আপনাকে কিছু উদ্যোগ নিতে হবে, হ্যাঁ, অর্থাৎ জোর করে ভ্যাকসিন দেওয়া হবে না, এটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, প্রশ্ন হচ্ছে, এই ভ্যাকসিনে শুনেছি কোনো কোনো জায়গায়, আমি এটা পড়লাম না পুরো, আমার এটা পুরো পড়ার দরকার নেই। মূল ব্যাপারটা হচ্ছে যে কেউ কেউ আশঙ্কা করছেন যে যে দুটি ভ্যাকসিন এখন অ্যাভেলেবেল হতে চলেছে, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড, সেই দুটো থেকে নাকি বলছি আমি, আসলে এই কথাটা অত সত্য নয়, অনেক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। এই 24 ঘন্টার মধ্যেকার এমন একটা উড়ো খবর, এটা ঠিক খবর নয়, উড়ো খবর বলছি, আছে যে ইটালিতে নাকি বেশ কয়েকজন লোক মারা গেছে, এরকম সব নানা রকম কথা। আমি পরিষ্কার করে বলছি, যতটা ক্লিনিক্যাল ট্রায়াল মিনিমাম দিয়ে একটা ভ্যাকসিনকে ইন্ট্রোডিউস করতে হয়, সেই সমস্ত ক্লিনিক্যাল ট্রায়ালের যে স্টেজ, সেটা এই ভ্যাকসিন দুটো পেরিয়ে এসছে। এবং তারপরে ভারতবর্ষে এইটা মানুষকে দেওয়ার জন্য অ্যাপ্রুভড হয়েছে। এটাকে আমি অন্য দিক দিয়ে আরেকটু পরিষ্কার করে বলি, এই দুটো ভ্যাকসিনের কথা বলছি, এরপরে রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিন এবং অন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও আসবে, সেটা নিয়ে যেহেতু এখনো পর্যন্ত ইন্ট্রোডিউস হচ্ছে না, আমি বলছি না। তো এই যে দুটো ভ্যাকসিন, ভারতবর্ষের কথা ছেড়ে দিন, পৃথিবীর অন্তত 35টা দেশ, হয়তো এর মধ্যে আরও 5জন যোগ হয়ে গেছে, 35টা দেশ এই ভ্যাকসিন ভারতবর্ষের কাছে চিঠি দিয়ে, সেই দেশের যিনি প্রধান, তিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির কাছে চিঠি দিয়ে সেই ভ্যাকসিন তাদের দেশের জন্য চেয়ে পাঠিয়েছেন। কথাটা শুনতে অতটা ভালো লাগছে না, আমি এইভাবে বলি, তারা এই ভ্যাকসিন পয়সা দিয়ে কিনতে চেয়েছেন। অর্থাৎ পৃথিবীর, ধরুন আমাদের ভারতবর্ষের মানুষের যদি এরকম চিন্তাধারাও হয় যে এটা ভালো নয়, এটা থেকে ক্ষতি হতে পারে, পৃথিবীর সব দেশের লোকেরা বা তাদের রাষ্ট্রপ্রধানরা তো এরকম নিশ্চয়ই চিন্তাধারার লোক নয় যে তাদের দেশের ক্ষতি করবেন। তো পয়সা দিয়ে কিনে কেউ নিজের ক্ষতি করে? অর্থাৎ ব্রাজিল থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত, আমি ব্রাজিল উন্নত দেশগুলোর মধ্যে একটা, এবং তাদের পার ক্যাপিটা ইনকাম অনেক অনেক বেশি আমাদের থেকে। আর বাংলাদেশ আমাদের একদম প্রতিবেশী রাষ্ট্র। আমি এই দুটো উদাহরণ দিলাম, অনেক দূরে ব্রাজিল, অনেক কাছে বাংলাদেশ, মাঝখানে অনেক অনেক দেশ। তো তারা সবাই কিন্তু আমাদের ভ্যাকসিন পয়সা দিয়ে কিনছে, বলতে অনেক জায়গায় অলরেডি রওনা হয়ে গেছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট বা কনসাইনমেন্ট। এটা এইগুলো এই কারণের জন্য বলছি যে যে এটা ম্যান্ডেটরি নয় ঠিক, কিন্তু আজকে যদি আপনি কি করবেন আপনি ঠিক করবেন, আমি আপনার চিন্তাকে প্রভাবিত করতে চাই না, কিন্তু আমি এই ভ্যাকসিন নেব, এটা আমি পরিষ্কার করে বললাম। তৃতীয় যে একটা প্রশ্ন আছে, এগুলো আমি জলদি উত্তর দিয়ে তারপরে আমাদের মূল বক্তব্যের বিষয়, আমাদের গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে লিভারের ভূমিকা, এবং লিভার ভালো না থাকলে যে পেটের রোগ বা গ্যাসের রোগ বাড়ে, সেই ব্যাপারে আমি আলোচনায় যাব। যে প্রশ্নগুলো আছে একটু উত্তরগুলো দিয়ে নিতে হবে। তৃতীয় প্রশ্ন, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভারতবর্ষে 135 কোটি লোক, যেভাবে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, তো অনেক সময় লেগে যাবে, তো এতদিন পর্যন্ত আমরা আনপ্রোটেক্টেড থাকবো, এটা আর কোনো রাস্তা করা যায় না, এরকম অনেকের চিন্তাধারা। আমি একটু এই ব্যাপারটা পরিষ্কার করে দিই। যদি খুব মাথা ঠান্ডা করে ব্যাপারটা চিন্তা করেন না, দেখবেন ভারতবর্ষকে নিরাপদ করার জন্য ভারতবর্ষের সব মানুষকে কিন্তু ভ্যাকসিন দেওয়ার একদমই প্রয়োজন নেই। এই কথাটা শুনে কিন্তু অনেকে আবার অবাক হতে পারেন বা ভাবতে পারেন ডাক্তারবাবু কী বলছেন, ভারতবর্ষের যদি একটা মানুষও ভ্যাকসিন না দেওয়া হয়ে থাকে, তাহলে তো সে মানে
তার থেকে অন্য লোককে ছড়াতে পারে, এটা থিওরিটিক্যালি রাইট। কিন্তু আপনি একটা গিভেন সিচুয়েশন, একটা সিচুয়েশনের কথা যখন চিন্তা করবেন, তখন দেখবেন ভ্যাকসিন যখন দেওয়া হচ্ছে এবং ভ্যাকসিন যখন থেকে এফেক্টিভ হচ্ছে, আমরা এতদিনে জেনে গেছি, আমি আগের দুটো অনুষ্ঠানে পরিষ্কার করে বলেছি যে এই ভ্যাকসিন দুবারে নিতে হবে, এবং আমি এটা বলেছিলাম 21 থেকে 25 দিনের গ্যাপে নিতে হবে, সেটা সরকার ঠিক করেছেন অপারেশনালি সুবিধা হওয়ার জন্য 28 দিনের গ্যাপ। তো আমি ধরে নিলাম 28 দিনের গ্যাপে দুটি ভ্যাকসিন নেওয়ার পরে শেষ ভ্যাকসিন যবে নিলেন তার 14 থেকে 15 দিনের মধ্যে আপনি ইমিউনাইজড হলেন, অর্থাৎ সময়টা একটু হিসেব করে নেবেন, 28 প্লাস 14 এই হচ্ছে মানে 42 আসছে। আমি ওটাকে বাড়িয়ে 45 দিন ধরে মানে 1.5 মাস ধরে নিচ্ছি। তো সেই সময়ের মধ্যে আপনি ইমিউনাইজড হয়ে গেলেন। এখন যখন আপনি ভাববেন না এই চিন্তাটা, তখন আপনাকে যদি আগে কয়েক মাসে ফিরে যান, তখন যে ব্যাপারটাকে আমরা সব থেকে অসুবিধের মনে করতাম যে ঘন ঘন লকডাউন হচ্ছে। লকডাউন মানে মানুষ যাতে ঘর থেকে না বেরোয়। কেন না বেরোয়? যাতে তাকে অন্য কেউ ভ্যাকসিন ভাইরাস থেকে এফেক্ট না করতে পারে, বা সে যদি এফেক্টেড থাকে তার থেকে অন্য কেউ এফেক্টেড না হয়। এটাকে খুব সোজা কথায় যারা এপিডেমিওলজিস্ট, যারা এই প্যান্ডেমিক নিয়ে কাজ করেন, তারা বলেন টু ব্রেক দ্য চেন, মানে এই যে ভাইরাসের সংক্রমণের যে গতি সেইটাকে আটকে দেওয়া, চেনটাকে ব্রেক করে দেওয়া। ঠিক যতক্ষণ না ভ্যাকসিন এসছে ততক্ষণ এই কাজটা আমরা করতাম কি করে? না লকডাউন করে, লোককে ঘরের মধ্যে বেঁধে রেখে। সেটা না করে ভ্যাকসিন দেওয়া শুরু হলেই অটোমেটিক মানুষ বাইরে বেরোতে পারবে, সঙ্গে সঙ্গে লকডাউনও হয়ে গেল। মানে হচ্ছে বেশ কিছু লোককে যখন ভ্যাকসিন দেওয়া হবে, ধরুন আমি একটা কথা বলছি, এক জায়গায় যদি 1 লক্ষ লোক থাকে, 1 লক্ষ লোকের মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে তো 1 লক্ষ লোক বেরোয় না, মোটামুটি ধরুন 50,000 লোক বেরোয়। এবার আমরা ওই 1 লক্ষ লোকের মধ্যে যদি 20-25 হাজার লোককে ভ্যাকসিন দিয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে এফেক্টিভলি এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে একজনের থেকে একজন যে সংক্রমণের যে রাস্তাটা, আমরা এফেক্টিভলি উই ক্যান ব্রেক দ্য চেন, আমরা ওই রাস্তাটাকে বন্ধ করে দিতে পারবো। যদিও 1 লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়া হয়নি, অনলি 25,000 লোককে দেওয়া হয়েছে, কিন্তু 25,000 লোককে দেওয়ার ফলে এমন একটা অবস্থার সৃষ্টি হবে যাতে একজনের থেকে একজনের সংক্রমণের জন্য যে অবস্থার দরকার লাগে সেই অবস্থাটা থাকবে না, সেই সিচুয়েশনটা থাকবে না। অর্থাৎ ভারতবর্ষে এটা ঠিক যে 135 কোটি লোক আছে, কিন্তু মোটামুটি যেভাবে চিন্তা করা হচ্ছে যে যারা হেলথ কেয়ার ওয়ার্কার্স, অর্থাৎ যারা সব থেকে রুগীদের মানে এই প্যান্ডেমিকের রুগীর সব থেকে কাছাকাছি আছে, তাদেরকে আগে ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তারাই তো সব থেকে ভালনারেবল পপুলেশন। তো তাদেরকে দিয়ে দেওয়ার পরে নেক্সট যারা বয়স্ক মানুষ এবং চারপাশে বেশি ঘুরে বেড়াতে হয়, ভ্যাকসিনেশন না পাওয়া রোগীদের কাছাকাছি যেতে হয়, সেইভাবে দেওয়া হচ্ছে। এই যে পুরো স্ট্র্যাটেজিটা তৈরি করা হয়েছে এবং যেভাবে দেওয়ার কথা চলছে, এর মূল যে উদ্দেশ্য বা এর পেছনে যে স্ট্র্যাটেজি আছে সেটা হলো একটাই, আমি দুবার করে বলবো, টু ব্রেক দ্য চেন, টু ব্রেক দ্য চেন। অর্থাৎ যেটা আমরা লকডাউন করে অ্যাচিভ করছিলাম সেটা লকডাউন না করে ভ্যাকসিন দিয়ে অ্যাচিভ করা, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। এটা শুধু আমাদের ভারত সরকারের উদ্দেশ্য না, পৃথিবীর যে কোনো জায়গাকার সব সরকারেরই উদ্দেশ্য। এই ব্যাপারে শেষ যেটুকুনি বলার আছে, আপনাদের প্রশ্নের উত্তরের এটা শেষ অংশ হবে, সেটা হচ্ছে ওই কেউ বলেছেন আমি যদি ভ্যাকসিন না নিই, আসলে যারা বলছেন আমি যদি ভ্যাকসিন না নিই তাদের আসলে বক্তব্য আর একটা আছে, সেটা হলো এই ব্যাপারটা অত গুরুত্বপূর্ণ নয়, মিছিমিছি হাইপ করা হচ্ছে, মানে বেশি গুরুত্ব দিচ্ছে সরকাররা, ভ্যাকসিনে অত কাজ নাও হতে পারে বা হলেও আমার দরকার নেই, ভ্যাকসিনে ক্ষতি হতে পারে, এরকম নানা রকম চিন্তা করে পুরো ব্যাপারটাকে একটু লঘু করে দেখার, হাস্যাস্পদ করে দেখার, বা ওটা যার হোক আমার হবে না এরকম চিন্তা করার। এরকম মানুষের চিন্তা হতে পারে, কারণ আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের প্রত্যেকের অধিকার আছে যেটা ভাবছি সেটা মুখে প্রকাশ করার। এবং এরকমও আমি
কলকাতার রাস্তায় আপনারাও দেখেছেন এরকম বিজ্ঞাপন যে আহ, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা আমরা পড়ে এসেছি। অনেক জায়গায় এরকম বিজ্ঞাপন দেখেছি, কেউ একটা বই লিখেছে যে পৃথিবী স্থির, সূর্য তার চারপাশে ঘোরে। তার জন্য তাকে নিশ্চয়ই গ্রেপ্তার করা হয়নি, কারণ সে তার যা বক্তব্য বলতেই পারে, কিন্তু আমরা জানি কোনটা ঠিক কোনটা সত্যি। কিন্তু খালি স্কুল পাঠ্য বইতে সত্যি কথা লিখতে হবে, কারণ কচিকাঁচা ছেলেরা পড়ে, তো সেখানে ভুল বা মিথ্যা লিখলে চলবে না। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে এটা বলার আছে যে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারটা আপনার নিজের জীবনকে সুরক্ষিত রাখার যেমন দরকার, তেমনি আপনি ভ্যাকসিন না নিলে পরে ওই যে কথাটা বললাম ব্রেকিং দ্য চেন, সেই চেনটা ব্রেক যাতে না হয় সে ব্যাপারে আপনি সাহায্য করছেন, অবশ্যই না বুঝে না জেনে। অর্থাৎ আপনি নিজে সুরক্ষিত, হয়তো হয়তো আপনার এমন ইমিউনিটি আছে যে আপনাকে এই ভাইরাস এফেক্ট করবে না, বা করলেও একটা মাইল্ড সর্দি কাশির ওপর দিয়ে চলে যাবে, কিন্তু আপনার থেকে তো অন্য লোকের সংক্রমণের মানে একটা সম্ভাবনা থেকে যাবেই। তার ফলে হবে কি, এই যে বিশাল কর্মকাণ্ড, প্রচুর মানুষ এর মধ্যে ইনভলভ, এই যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে নানাভাবে, সেই সব যে একটা কর্মকাণ্ড, সেটা ব্যাহত হতে পারে। দয়া করে দুটো দিক একটু চিন্তা করে দেখবেন। একটা হচ্ছে আপনার নিজের স্বাস্থ্যর দিক, নিজের পরিবারের সুরক্ষার দিক, আর একটা হচ্ছে আপনার কমিউনিটির, আপনি যে পাড়ায় থাকেন বা যে অঞ্চলে থাকেন, বাকি সবার সুরক্ষার দিক। এই সমস্ত দিক যদি আপনি চিন্তা করেন, এবং চিন্তা করে আমি যদি ধরেও নিই যে আপনার ইমিউনিটি এমন জায়গায় আছে আপনার হবে না, আমি ধরে নিচ্ছি, তাহলেও আপনার ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হবে, এটা আমি বলে দিলাম। এবং সেই অনুযায়ী আপনারা যদি কেউ এখনও ভেবে থাকেন যে ভ্যাকসিনের ক্ষতি হতে পারে, ভ্যাকসিন আমি নেবো না, আমার দরকার নেই, সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম যে অংশটা, ক্ষতি হতে পারে, এই ব্যাপারে আমার সরকারের বা বিজ্ঞানীদের কথা বিশ্বাস যদি নাও হয়, তাহলে একটা ছোট্ট পরীক্ষা করে দেখে নিতে পারেন। সেটা হলো, ঠিক আছে, যারা আগে আগে ভ্যাকসিন নিচ্ছে তাদের কাউকে একটু ট্র্যাক করি, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তাদের শরীরে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা তারা কোনো অসুস্থ হচ্ছে কিনা, এটা একটু দেখি। সেটা আপনি সময় নিন, দেখুন, দেখে যখন আপনার কনফিডেন্স তৈরি হবে, তখন আপনি ভ্যাকসিনের দিকে এগোন। কিন্তু ভ্যাকসিন নিতে হবে, এবং এই ভ্যাকসিন নিরাপদ। খালি একটাই, এই নিরাপদ বলতে গিয়ে যারা খুব মন দিয়ে শুনছেন তাদের জন্য বলি, আমি একটা ফোন নিয়ে বলবো, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। নমস্কার ডাক্তারবাবু, আমি অজিতাভ দাস বলছিলাম শ্যামনগর থেকে। হ্যাঁ, অমিতাভবাবু, শ্যামনগর থেকে বলুন। হ্যাঁ, বলছিলাম ডাক্তারবাবু, আমি সমস্যা হচ্ছে আমার একটুখানি গ্যাসের খুব প্রবলেম হচ্ছে। হুম হুম। মানে প্রচন্ড পরিমাণে, একটু হলেও প্রচন্ড পরিমাণে, মানে এটা আমার ক্লিয়ার হচ্ছে না। যথেষ্ট পরিমাণে জল খাচ্ছি, সঙ্গে সকালবেলা মানে হাঁটাহাঁটি করছি, কিন্তু কোনো সমস্যাটা কমছেই না। আচ্ছা, একটা কথা প্রথমে জিজ্ঞেস করা যায়, আপনি বললেন না যথেষ্ট পরিমাণে জল খাচ্ছি, এটা কি জল খাচ্ছেন এই কারণে যাতে গ্যাস না হয়, না অন্য কোনো কারণ? এই কারণে। আচ্ছা, তার মানে কি এরকম কোনো ধারণা হয়েছে যে বেশি করে জল খেলে গ্যাস হবে না বা হয় না, এরকম কোনো? না, এরকম কোনো ধারণা ঠিক নয়। মানে মা বলছে জলটা ঠিকঠাক খা, এবার ও আচ্ছা, ঠিকঠাক মতো মানে মোটামুটি দিনে 3.5 লিটার 4 লিটার জল খাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, জলের সাথে সম্পর্ক নেই না। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে আপনার যে গ্যাস হচ্ছে, আপনার কি কষ্ট থেকে বা অসুবিধা থেকে আপনার কাছে মনে হচ্ছে যে আপনার গ্যাস হচ্ছে, সেটা কি, কোন প্রবলেম? গ্যাস হচ্ছে, প্রবলেমটা হচ্ছে আপনার ধরুন আমি সকালবেলা উঠে যখন খেয়ে কুকছে না, হুম এটা টক জলের মতো ভাব আসছে। এটা হুম। প্রত্যেক দিন আমি দেখতে পাচ্ছি, খেয়াল করছি। এবার আমার মানে বডিতে এগুলো এগুলো সব ক্লিয়ারই আছে, এগুলো কোনো রকম সমস্যা নেই, কিন্তু প্রবলেম হচ্ছে এরকম এই হচ্ছে, আর বমি বমি ভাব আসছে খুব। আচ্ছা, তার মানে এরকম আমি ভাবতে পারি যে গলায় টক জল আর গা বমি ভাব, গা গোলানো ভাব, কিন্তু সেই থেকে কখনো এরকম হয়নি যে সত্যি সত্যি বমি হয়ে গেল বা বমি হয়ে রিলিফ হলো, এরকম তো হয়নি, গা বমি ভাব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিস। গা বমি ভাব শুরু হয়েছে, ঠিক আছে। একটু আপনার বয়সটা বলবেন। আমার বয়স 31। ও, তা আপনার এই অসুবিধা হওয়ার আগে মাঝে মাঝে বদহজম, ঠিকমতো পেট পরিষ্কার হচ্ছে না, মনে হচ্ছে যেন একটু কনস্টিপেশনের ভাব, রাত্রে ঠিকমতো ঘুম হচ্ছে না, এরকম কোনো অসুবিধা হয়েছিল না? প্রথমেই গলায় টক জল হলো? প্রথমে তো মানে এই কনস্টিপেশনের জন্য সমস্যা ছিল, তারপর তো তারপরে তো আপনার ওটা ওটা ঠিকঠাক হলো। কি
কিভাবে ঠিক হলো? কিভাবে ঠিক হলো? কিন্তু ওই সেই জিনিসটা এখনো রয়ে গেছে আমার, মানে এই টক জল ওঠা এরকম জিনিসটা রয়ে গেছে। হ্যাঁ, কনস্টিপেশনের অসুবিধাটা কিভাবে ঠিক হলো? ওটা কোনো নর্মালি মানে ও নিজে থেকে কনস্টিটিউশন বলতে সেরকম না, আমার ওটা তখন প্রতিনিয়ত হতো না, মানে যে প্রতিনিয়ত হতো, তো দু একদিন গ্যাপে 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 তারপরে এখন কি যেন ঠিকঠাকই হচ্ছে, এখন আর কোনো সমস্যা হচ্ছে না। বুঝতে পেরেছি। আর আপনি তামাক জাতীয় কিছু জিনিস নেন, সিগারেট বা তামাক অন্যরকমভাবে? না সেরকম একটা খুব একটা ঠিক আছে। আর এখন কোনো ওষুধপত্র খাচ্ছেন? এটা না, কম আমি ওষুধ ব্যাপারটা যে ওষুধ ছেড়ে যাই না, আমি ওই কারণেই আপনাকে আমি যে বললাম যে ওষুধ থেকে দূরে থাকা ভালো। দূরে থাকলে ভালো, ঠিক ঠিক। তাহলে দুটো ছোট্ট কাজ করলে ব্যাপারটা একটা জায়গায় পৌঁছবে যেখান থেকে রোগ সারবে। প্রথম আপনার যেটা হচ্ছে এটাকে আমরা জিইআরডি বলি, হ্যাঁ, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলি। বেশিরভাগ মানুষ আমাদের এই পশ্চিমবঙ্গে এটাকে গ্যাসের রোগ বলে বোঝেন, অনেকে আবার গ্যাস আমাশা অম্বল এইসব বোঝেন। তো এই যে জিইআরডি হচ্ছে, এটা আপনি বললেন যে আপনি হাঁটছেন, জল খাচ্ছেন, তাতে কমছে না। আমি একটু এক্সপ্লেন করে দিই, বোঝা যাবে। সব থেকে কমন গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আমাদের এই অঞ্চলে, মানে গাঙ্গেয় পশ্চিমবাংলায় সব থেকে কমন কজ হলো দুটো। একটা হচ্ছে খাবার বা জল থেকে ইনফেকশন হওয়া, ক্যাম্পাইলোব্যাক্টার বা হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে ইনফেকশন হওয়া। আর দু নম্বর, খুব কম সময়ের মধ্যে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া। এই দুটোর মধ্যে একটা হলো সব থেকে কমন কজ। তো আপনার ক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে ওজন না বেড়ে গিয়ে থাকে, তাহলে সব থেকে কমন কজ যেটা বললাম, খাবার বা জল থেকে ইনফেকশন হয়েছে। আমি বললাম যে কোন ধরনের ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হয়েছে। আমার এইটুকুনি বক্তব্য আপনি শুনেছেন, তাহলে তারপর পরের বক্তব্যে যাব। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পেয়েছি। আচ্ছা, তাহলে যে কোনো কেউ প্রশ্ন করবেন, যার যিনি একটু মন দিয়ে শুনছেন, যে ডাক্তারবাবু এটা তো একদম থিওরিটিক্যাল কথাবার্তা হয়ে গেল, যে আমি জানি কী করে আমার হেলিকোব্যাক্টার হয়েছে, ক্যাম্পাইলোব্যাক্টার প্যালোরি হয়েছে, ওই সব তো আমার জেনে লাভ নেই, আমার তো গলায় টক জল যাতে না ওঠে। তা এইটা জানার জন্য আসলে আমরা এখনকার দিনে খুব এভিডেন্স বেস মেডিসিন বলে একটা কথা ইউজ করি, মানে জেনে শুনে এগোনোর কথা। তো যদি সম্ভব হয় আপনার পক্ষে, আগেকার দিনে হতো কি, এই ক্যাম্পাইলোব্যাক্টার বা হেলিকোব্যাক্টার পাইলোরি হয়েছে কিনা জানবার জন্য আমাদের এমন কিছু করতে হতো যেটা অনেক রুগী পছন্দ করতেন না। সে গলার মধ্যে নল ঢুকিয়ে, আমরা যেটাকে ইউজিআই এন্ডোস্কোপি বলি, দিয়ে তার মধ্যে একটা র্যাপিড ইউরিয়াস টেস্ট বলে একটা টেস্ট করতে হতো। এখনকার দিনে ওইসব কিছু করতে হয় না, আপনার গলায় নল ঢুকানোর কোনো প্রয়োজন নেই। সিম্পল একটা ব্রেথ টেস্ট, তাতে আপনি হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন। এটা আপনার ওপর। আপনি এরম ভাবতে পারেন যে আমার অত দরকার নেই, আমি এইটার জন্য যে প্রিভেন্টিভ ওষুধপত্র আছে, এইটাকে সারানোর জন্য যে ওষুধপত্র আছে, ডাক্তারবাবুকে দেখিয়ে সেটা নিয়ে নেবো, ওই ব্রেথ টেস্ট বা ওইসব টেস্টের মধ্যে যাব না। যদি না যান, আমার দিক দিয়েও খুব একটা চাপ থাকবে না যে মশাই আগে পরীক্ষা করুন তারপর ওষুধ দেবো, তা নয়। আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে এই জন্য যে ওষুধ আমরা ব্যবহার করি, এটা সারা পৃথিবীব্যাপী একই ধরনের ওষুধ এখন আবিষ্কার হয়েছে, ওষুধের কম্বিনেশন, সেইটা একটু ব্যবহার করে দেখে নিতে হবে এবং তার ফলে এটা কমলো কিনা। আর যদি আপনি মনে করেন যে না, আমি আগে শিওর হব আমার হেলিকোব্যাক্টার ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি ইনফেকশনটা হয়েছে কিনা, তাহলে আপনাকে আইদার ওই ইউজিআই এন্ডোস্কোপি করে ওই ব্যাকটেরিয়া সম্পর্ক টেস্টটা পজিটিভ কিনা সেটা জানতে হবে, অথবা সিম্পল ব্রেথ টেস্টে এটা পজিটিভ আসছে কিনা জানতে হবে। আমি প্রথম অংশটা বুঝিয়ে বললাম। এখানে কোনো প্রশ্ন আছে আপনার, অমিতাভ বাবু? না প্রশ্ন আর নেই, আমি কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি বললাম যে হঠাৎ করে ওয়েট বেড়ে গেলেও কিন্তু এরকম গলায় টক জল হতে পারে। সেক্ষেত্রে আমাদের যে ফিজিওলজিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট আছে, যাতে আমাদের স্টমাক বা পাকস্থলীর মধ্যে যে হাই অ্যাসিডিক কন্টেন্ট কাইম থাকে, আমরা অ্যাসিড কাইম বলি, তো সেটা যেন পাকস্থলীর মধ্যেই থাকে, সেইভাবে সব কিছু মানে অ্যারেঞ্জ করা আছে। এখন সেই অ্যারেঞ্জমেন্টটা যদি একটু নড়বড়ে হয়ে যায়, তাহলে কিন্তু ওই অ্যাসিড কাইমটা গলায় চলে এসে আপনি যেটা বললেন যে সকালবেলার টক ভাব হয়ে যাওয়া, সেটা হতে পারে। সেটা কিন্তু ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরির জন্য নাও হতে পারে। ওয়েট বাড়বার জন্য যে ফিজিওলজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সেটা নষ্ট হয়ে যাওয়ার জন্যও হতে পারে। এই দুটো কমনেস্ট কজ। এছাড়া আরও অন্য অনেক কজ আছে, আমি প্রথমেই তাতে যেতে চাই না। তৃতীয় একটা কমন কজ হলো বিশেষ কিছু ধরনের ওষুধ ব্যবহার করা।
আমি ওর মধ্যে যেতে চাই না, কারণ ওটা অন্য দিকে মানে অনেক কিছু বলতে হবে। প্রথম দুটো কজ যে সেটা একটু মাথায় রেখে চলুন, এবং এই ব্যাপারে একটু আপনার নিজের ডাক্তারবাবু, আপনি যেখান থেকে ফোন করছেন, একটু পরামর্শ করুন, বা তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হেল্পলাইনে করতে পারেন। ঠিক আছে, আমি তো লাইন বিচ্ছিন্ন করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, শ্যামনগর থেকে অমিতাভ বাবু ফোন করেছিলেন। ফোন করার আগে আমি একটা কথা বললাম, এই ভ্যাকসিনেশনের সেফটি নিয়ে আমি কথা বলছিলাম। খালি একটা জায়গায় একটা প্রশ্নচিহ্ন আছে, সেটাও পরিষ্কার করে না বলে দিলে পরে আবার অনেকে মনে করতে পারেন ডাক্তারবাবু এটা বললেন না, ওই জন্য আমার অসুবিধা হলো। সেটা হলো, ট্রায়াল হয়েছে, ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে, সমস্ত কিছু, কিন্তু এখনও আমাদের সারা পৃথিবীর মেডিকেল ফ্রেটার্নিটি তাদের মধ্যে একটা জায়গায় একটু সন্দেহ আছে, এবং সেখানে পুরোপুরি ট্রায়াল বলুন, সমস্ত সন্দেহ নিরসন হয়েছে সেরকম হয়নি। সেটা হচ্ছে প্রেগনেন্ট মাদার অ্যান্ড ল্যাকটেটিং উমেন। এই ব্যাপারটা সোজা কথা বাংলায় হলো, যেসব মায়েরা যাদের বাচ্চা হবে, যারা প্রেগনেন্ট হয়ে রয়েছেন, তাদের সম্পর্কে আমাদের পরিপূর্ণভাবে তথ্য নেই। কাজে সেক্ষেত্রে আমি এখান থেকে সরাসরি একদম গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি না যে এরা ভ্যাকসিনেশান নিতে পারেন প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে, এবং সেই সব মায়েরা যারা বাচ্চাদের স্তন্যপান করাচ্ছেন তাদের ক্ষেত্রেও এটা অনেকাংশে প্রযোজ্য। অর্থাৎ এই যে অংশটা, এই যে বর্গটা, এটা যদি আমি বাদ দিই, তাহলে বাকি সবার জন্য আমি যে ভ্যাকসিনেশন সম্পর্কে যে কথা বললাম সেটা প্রযোজ্য হবে। আমি একটা ফোন নিয়ে আরেকটু এগোবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। বলছি আমার আজকে গোটা 10 বছর ধরে প্রচন্ড মানে অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ আপনার মেয়ের কথা বলছেন? হ্যাঁ আপনার মেয়ের কথা বলছেন না আপনার কথা বলছেন? আমার নিজে আপনার নিজের। আপনার নামটা বলুন। আমার নাম অতসী কর্মকার। অতসী কর্মকার। কোত্থেকে বলছেন? আমি বরানগর নপাড়া থেকে বলছি। আচ্ছা, বলুন। বরানগর থেকে, হ্যাঁ চিনি আমি, হ্যাঁ বলুন। আমার গ্যাসের প্রবলেম আজকে গোটা 10 বছর ধরে। এর জন্য চিকিৎসা কিছু হয়েছে? না, আমি চিকিৎসা কিছু করিনি। আমাকে ইন্ডোস্কোপি করতে বলেছিল, ওই গলায় নল ঢুকিয়ে, ওই জন্য আমি এটা করিনি। আমি র্যাডিকাইন 20 রোজ সকালে একটা করে খাই। এন্ডোস্কোপি ওই না করার কারণ কি? ওই যে দম বন্ধ হয়ে যাবে, গলায় নল ঢোকালে দম বন্ধ হয়ে যাবে, অনেকেই এরম বলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, না করলেও চলবে। ঠিক আছে, তো তাতে আপনি যে ওষুধটার নাম বললেন, ওটা খেয়ে কি এখন ভালো আছেন, না অসুবিধা একই আছে? না, অসুবিধে একই আছে। আমি যদি জিজ্ঞাসা করি যে কোনো একটা অসুবিধার কথা বলবেন যেটা সব থেকে বেশি ট্রাবল দিচ্ছে। আমার ওই সকালবেলায় 10টা নাগাদ আমি অল্প একটু ভাত খাই। ওই ভাত খাওয়ার পরই আমার অম্বলটা হয়ে যায়। আজ ওইটাকে কি আমি তাহলে ব্রেকফাস্ট ধরবো, মানে সকালে জলখাবার ধরবো, না ওটা লাঞ্চই হলো? না না, ওটাই আমার জল খাবারে অল্প। ও, ওটা ব্রেকফাস্ট হলো। আচ্ছা, তো ওটার পরেই অম্বল হয়ে যায়, মানে গলায় টক জল ওঠে? হ্যাঁ। আচ্ছা, তারপর নিজে জল ওঠে না, আমার মুখের ভেতরটা কিরম আলপাল আলপাল করে। আমার টক জল ওঠে না। মুখের ভেতরটা কি করে বললেন? আমার মুখের ভেতরটা মনে হয় যেন কিরকম ভর্তি ভর্তি মানে আলপাল আলপাল করে ভেতরটা। আমার টক জল ওঠে না। ও আচ্ছা, আমি কি এভাবে ভাববো যে মুখের ভেতরে ভাত খেয়ে নেওয়ার পরে মুখের ভেতরে স্বাদ বদল হয়ে যায়, মুখটা বিস্বাদ হয়ে যায়, এটা বলতে চাইছেন কি? না, আমার মুখ বিস্বাদ হয় না। আমি জল খাই তার 1 ঘন্টা 1 ঘন্টা বাদে। খাওয়ার 1 ঘন্টা 1 ঘন্টা বাদে জল খাই, কিন্তু তাও যেন আমার এইটা মনে হয়। কি মনে হয়? এই মুখের ভেতরটা যেন কিরকম একটা অস্থির অস্থির করে, অম্বল অম্বল ভাব লাগে, কিন্তু আমার টক জলটা ওঠে না। ও, দেখুন, আপনি যা বললেন আমি ঠিক বুঝেছি। তো আপনি বললেন না খাওয়ার পরে বুকের ভেতরটা অস্থির অস্থির করে, হ্যাঁ হ্যাঁ। আর মুখের ভেতরটা কিছু একটা করে, যেটা আমি এখানে শুনছি কিন্তু ইন্টারপ্রেট করতে পারছি না। মুখের ভেতরটা দেখুন, আপনি স্বাদও বদল হয় না, মুখের ভেতরটা টকও হয়ে যায় না, না। হ্যাঁ, কিন্তু অন্য কিছু হয়। হ্যাঁ, মুখের ভেতরটা কিরকম একটা অস্থির অস্থির করে। বুঝতে পারি যে আমার ভেতরটা একটা কোনো অসুবিধা হচ্ছে, অম্বল লাগছে, মানে ভর্তি ভর্তি লাগছে, কিন্তু আমার টক জলটা ওঠে না। ঠিক আছে, তো এর পরে জিনিসটা কমে কি করে? কমলো কি করে, কমে কি করে? না,
আমাদের আপনি রোজ সকালে একটা করে ওষুধ খান। হ্যাঁ, সে তো বলেছেন আপনি, কিন্তু তাতে তো কোনো কাজ হচ্ছে না। আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার সন্ধেবেলার পর থেকে, এই ধরুন বিকেল 4:30 5টার পর থেকে কোনো কারণে, তখন আর কিচ্ছু লাগে না। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক। খাওয়ার পর থেকে আর কিছু লাগে না, আর সন্ধ্যেবেলাও লাগে না। হুম। হ্যাঁ, আবার মাঝরাতে দেখি আবার ওইরকমই একটা কিরকম কষ্ট হচ্ছে যেন। মাঝরাতে আপনি তো ঘুমিয়ে থাকেন না? ঘুমিয়ে পড়ে ঘুমটা ভেঙে যায়, তখন এপাশ ফিরলেও মনে হয় এরকম একটা মুখের ভেতরে চাপ চাপ কিরকম অম্বল অম্বল লাগছে, ওপাশ ফিরলেও তাই মনে হয় এরকম আর। বুঝতে পেরেছি। এবার আপনার একটু কাইন্ডলি আন্দাজ বয়সটা বলুন, এক্সাক্ট না, আন্দাজ। আমার 60। ও আচ্ছা, আপনি দোক্তা জর্দা পান তো কিছু খান না? রোজটা খাই না আমি, কিন্তু একটু সুপুরি খাই। সুপুরি মানে দেখুন, যেটা প্যাকেটে ভাজা সুপুরি বলে বিক্রি হয় সেই না, সেইটা কোনো না, এমনি পান দিয়ে যে সুপুরি খাই সেই সুপুরি আমি একটু খাই। না, আর পানটা আমি জর্দা টর্দা কিছু খাই না। হ্যাঁ, তা সুপুরি কি চুনের সাথে, চুন সুপুরি? না, এমনি খাই। ও আচ্ছা, সুপুরি এমনি ভাত টাত খাওয়া হলে, পরে একটু কোনো সুপুরি খাবার টাবার খাওয়া হলে খাই, কিন্তু আমার পটিটা কিন্তু আমার মানে কষা। হুম, বুঝতে পেরেছি। শুনুন, এই যে আপনার অসুবিধে আছে, যে আপনি তো বরানগরে এখন ডাক্তারবাবুরা বসতে শুরু করেছে, আপনি আপনার বাড়ির যিনি ডাক্তারবাবু তার সাথে পরামর্শ করবেন। এটার মধ্যে কিন্তু অ্যাংজাইটি নিউরোসিস এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোম বলি আমরা, এই ধরনের অসুবিধের দিকে যাচ্ছে ব্যাপারটা। এটা সাধারণ অম্বলের রোগ নয়, এটার জন্য ইমিডিয়েটলি আপনার চিকিৎসা নিতে হবে এবং এর জন্য ওষুধ খেতে হবে, তা নাহলে এর পরের স্টেজে আপনি অন্য একটা কমপ্লেন করবেন। সেই কমপ্লেনটা হচ্ছে যে আপনার পেট পরিষ্কার হচ্ছে না, এবং তারপরে হচ্ছে রাত্রে ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, তারপরে গা হাত পা মানে শরীরের বিভিন্ন জায়গায় অদ্ভুত অদ্ভুত ব্যথা, এইগুলো পরপর হয়। মানে আপনার বয়সে আপনার মতো যারা কমপ্লেন করেন তারা যদি এই ক্ষেত্রে খুব কম ওষুধে এই সময় পুরো রোগটা সেরে যায় কিন্তু চিকিৎসায়, সেটা যদি না করে এটাকে ওই আপনার কাছে যাই, আপনার চিকিৎসা করবে। আমি আমার টিভি অনুষ্ঠানে এটা বলতে পছন্দ করি না। আপনি পরে আমার হেল্পলাইনে ফোন করলে এইসব প্রশ্নের জবাব পাবেন, ঠিক আছে? হেল্পলাইন নাম্বার যাচ্ছে, কিন্তু আমি পরামর্শ দেবো। আপনি যেখানে আছেন নিশ্চয়ই আপনার বাড়ির কোনো ডাক্তারবাবু আছে, আগে তার একটু পরামর্শ নিন না। যদি তাতে ঠিক না হয় আমার হেল্পলাইন তো আছেই, আপনি নিশ্চয়ই যোগাযোগ করতে পারবেন। আমি ফোন করব, প্লিজ, ঠিক আছে? আমি তাহলে লাইন বিচ্ছিন্ন করছি, ধন্যবাদ। আচ্ছা, উনি ফোন করবার আগে আমি একটা একটু বক্তব্যে ছিলাম, এটা একটু পরিষ্কার করে দিই। এর আগে অমিতাভবাবু ফোন করেছিলেন, আশা করি উনি শুনছেন। যে জিনিসটা আমি বলতে চাইছিলাম ফোন এসে গেল, সেটা হচ্ছে খুব সিম্পল একটা লজিক। সেটা হলো, আমি বললাম যে ক্যাম্পাইলোব্যাক্টার বা হেলিকোব্যাক্টার বা পাইলোরি ইনফেকশন থেকে হয়েছে বলে আমি মনে করছি বা আমি সন্দেহ করছি, তার জন্য কি পরীক্ষা করতে হবে এটা বললাম। এটা তো আমি ইনফেকশনটা হওয়ার পরের কথাগুলো বললাম, কিন্তু যারা শুনছেন এবং যারা মন দিচ্ছেন তারা যুক্তি যদি প্রয়োগ করেন তাহলে বুঝবেন। কিন্তু একটা জিনিস এড়িয়ে গেছি, আমি ভেবেছিলাম সময় কম আছে, আমি একটু এটা না বলে দিয়ে পরের অংশে যাব না, কারণ ফোন এসে গেল। সেটা হচ্ছে, তাহলে এই ব্যাকটেরিয়ার ইনফেকশনটা হলো কি করে, কোথা থেকে ব্যাকটেরিয়ার ইনফেকশনটা হয়, এই ব্যাপারটা একটু পরিষ্কার করে বলছি। কারণ হচ্ছে এই যে হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, এটা থেকে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রিক আলসার, এই ধরনের আলসার যেমন হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু স্টমাকের ক্যান্সারও হতে পারে। অর্থাৎ রোগটাকে সারিয়ে ফেলতে হবে। এটা ভয় দেখানোর জন্য নয়, এটা সারা পৃথিবীব্যাপী গবেষণায় প্রমাণিত। অর্থাৎ স্টমাকের ক্যান্সারের একটা বড় কারণ আসলে একটা প্রিভেন্টেবল ইনফেকশান, যেটা কিনা ওষুধ খেয়ে সারিয়ে দেওয়া যেত। এইটা একটু ইম্পর্টেন্ট, এবং কিভাবে হয় সেটাও বলছি। এটা ফোন নম্বর। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ বলছেন স্যার, আমার তো পেটের প্রবলেম হয়, মানে মাঝে মাঝে ওই পেট পরিষ্কার হয় না। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আর পুরুলিয়া থেকে বলছিলাম, মানব কুমার সরকার। হ্যাঁ, পুরুলিয়া থেকে মানব কুমার সরকার। আচ্ছা, পুরুলিয়ার কোথায় বাড়ি? পুরুলিয়া রেনি রোড জলটাঙ্কি ওভারব্রিজের কাছে। ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এই যে আপনি
কনস্টিপেশনই বলবো, আপনার একটু কোষ্ঠকাঠিন্য ধাত আছে, এটাই তো বলছেন? হ্যাঁ হ্যাঁ, মানে এটাই একটু প্রবলেম আর কিছু না। তো এটার জন্য কি করেন, মানে ওষুধপত্র আমি খাওয়া? হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করি, এমনি কিছু করি না। আর ও খাই না কোনোদিন, মানে পেট পরিষ্কার হয় না সকালে, কোনোদিন আবার দুপুরে হয়, মানে রেগুলার ঠিক হয় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো সেটার জন্য যে আপনি বলছেন যে ওষুধ ব্যবহার করেন, তাতে আপনি খুশি, স্যাটিসফাইড? তাতে আপনার প্রবলেমটা সলভ হচ্ছে? না, হোমিওপ্যাথি ডাক্তার যে ওষুধ দেয় তাতে মোটামুটি 2-1 দিন ওষুধটা খেলে ঠিক কাজ হয়, তারপরে আবার সেই এরকমই হয়ে যায়। হ্যাঁ, তো খুব আচ্ছা প্রবলেম, আর গ্যাসের টুকটাক হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি যা কাজ করেন সেটা এক জায়গায় বসে না চলে ফিরে, ঘুরে হ্যাঁ, ফিরে? আমি সাইকেলেই কাজ করি সব। ও সাইকেলে যেতে হয় অনেকটা? হ্যাঁ, সাইকেলেই সব সমস্ত মাল সাপ্লাই করি সাইকেলে করে। বুঝেছি। আচ্ছা, একটু মানববাবু আমি পরিষ্কার করে বলে দিই, এটার জন্য কোনো ওষুধপত্রের খুব একটা দরকার হবে না। আপনি রাত্রিবেলা, যেহেতু পুরুলিয়া বাড়ি, খুব ভালো দুধ, দুধ তো খুব ভালো ওখানকার। হ্যাঁ, দুধ পাওয়া যায়, কিন্তু হ্যাঁ। মানে এখন তো আজকাল সব খাটালে তো সব মিশ্রণ করে দিয়েছে জল। হ্যাঁ, ও, বুঝতেই পারছেন। আচ্ছা বুঝতে দুধ তো পারছি। পাওয়া যায়। না কেন, একটা সোজা রাস্তা, বাড়ির তৈরি হাতে গড়া গরম আটার রুটি, 200 to 250 মিলিলিটার দুধ, আর গুড়, মানে খেজুর গুড় হোক, পাটালি গুড় হোক, বা ঝোলা গুড় হোক, একটু দিয়ে যদি রাত্রিবেলা খান, তাহলে অন্য অন্য যে যে কারণ থেকেই হোক না কেন, আপনার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, এইটা খাওয়া এবং দৈনিক একবার গিয়ে টয়লেটে বসা, শুধু এইটুকুনি করলেই আপনার দেখবেন যে পেটের এই কনস্টিপেশনের প্রবলেমটা বোধহয় ঠিক হয়ে যাবে। শুধু এইটুকুনি একটু করে দেখুন, কোনো ওষুধপত্রের প্রয়োজন বলে মনে হচ্ছে না, দরকার পড়বে না। আপনার বয়সটা একটু জানবো? বয়সটা ওই 50 ক্রস করলো। ও, তাহলে তো সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যের সাথে সম্পর্ক নেই তো? না, সিগারেট খাই না। ওই হয়তো বাথরুমে গেলাম সকালবেলা, তখন হয়তো একটা বিড়ি খাই। তখন অনেকের অভ্যেস আছে। আচ্ছা, ঠিক আছে। একটু তামাক লাগাই, তো হয়তো সারাদিনে ও, গুড়াখু গুড়াখু। ঘোরাতে ঘোরাতে। ও আচ্ছা, গুড়াখুটা বন্ধ করতে হবে, গুড়াখু থেকে অসুবিধে। আর দৈনিক একটা বিড়ি যদি আপনি ওই সকালে টয়লেটের সময় খান, আমি বিরাট তার আপত্তি করব না, একটা ঠিক আছে, কিন্তু গুড়াখুটা বন্ধ করতে হবে। মানে উনি উনি পেস্টের বদলে ঘোরাকোটাই সকালে মুখ ধোয়া করি। হ্যাঁ, ওইটা আপনাকে একটু সরি, বন্ধ করতে হবে। আমার আজকে সময় কম, আসলে গুড়াখু বললে আমরা যা মনে করি, মানে সোজা কথা, তামাকের গুঁড়ো আর খুব কম দামি গুড়ের সংমিশ্রণ, এই তো। হ্যাঁ, এইটা বলে আমরা জানি, কিন্তু এটাকে বুস্ট করবার জন্য, মানে এইটাতে যাতে বেশি লোকের নেশা হয়, তাই জন্য আরও কিছু কিছু জিনিস দেওয়া হচ্ছে। সেই জন্য গুড়াখু থেকে বিরত থাকুন। গুড়াখুতে নানা রকমের অসুবিধে, এবং এখানে আমি যাদেরই বলি বিরত থাকুন, তারা সঙ্গে সঙ্গে আমাকে একটা কথা বলেন, সেটা আপনিও হয়তো আপনার মাথায় এসে গেছে, বলে কেন আমি এসব করে মুখটা কুলকুচি করে ধুয়ে ফেলি, মুখে কিছু রাখি না। আপনিও এই কথাই বলবেন তো? সবাই ওই কথা বলে, যে আমি তখন বলে যে কেন আমি মুখে কিছু রাখি না, ধুয়ে ফেলি। আসলে আপনি যখন গোড়াখু দিয়ে দাঁত মাজছেন, তখন আপনার দুটো দাঁতের মাঝখানে যে সূক্ষ্ম জায়গা আছে, ফাঁক আছে, সেখানে ওগুলো ঢুকে যায় এবং কিছুটা অ্যাবজর্ব হয়। সেইটা আপনি যেভাবেই চান না কেন, মুখ ধুয়ে ওটাকে বের করতে পারেন না। এবং এর থেকে কি কি হতে পারে, আমাকে ওদিকে সংকেত দেওয়া হচ্ছে যে আস্তে আস্তে সময় কমে আসছে, আপনাকে এইটা কিন্তু বন্ধ রাখতে হবে। তার বদলে যদি আপনি একটা সকালে বিড়ি খেতে চান, সারা দিনের মধ্যে একটা, আমার আপত্তি নেই, ঠিক আছে? আর আমি যেটা দুধ রুটি গুড়ের কথা বললাম, এইটুকুনি করে দেখুন, কাজ না হলে আমার হেল্পলাইনে ফোন। বড় ওষুধপত্রের আপনার ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমি লাইন বিচ্ছিন্ন করবো মানববাবু। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। পুরুলিয়া খুব ঠান্ডা পড়েছে শুনলাম। ঠান্ডাটা আগে আজকে খুব বেড়ে গেছে। হ্যাঁ, ভালো থাকুন, ধন্যবাদ। আচ্ছা, আমি উনি ফোন করার আগে যেই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হবে, সেটা হচ্ছে এই ক্যাম্পাইলোব্যাক্টার এবং হেলিকোব্যাক্টার পাইলোরি যে জীবাণু, সেটা সংক্রমণ হওয়ার আমাদের দেশে 1 নম্বর জিনিস হলো কিন্তু পানীয় জল। এইটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ খাবার জল থেকে লোকের যে ধারণা, আগেকার দিনে ওই কলেরা টাইফয়েড যেসব হতো, এখনকার দিনে প্রায় হয় না, কিন্তু খাবার জল থেকে সাধারণ আমাশা এবং এই
ক্যাম্পোব্যাক্টার বা হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হওয়ার যথেষ্ট চান্স থাকে। সেই জন্য আপনারা এখন লক্ষ্য করে দেখেছেন গত 15-20 বছর ধরে যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠান হচ্ছে, ধরুন বেশ কিছু লোক বক্তৃতা যারা করবেন তাদের টেবিলের ওপর কিন্তু আমি ব্র্যান্ড নেম বলছি না, সেই জলের বোতল সবার থাকে, কেউ কিন্তু এমনি জল খান না। এই যে না খাওয়ার পেছনে তারা সবাই জানেন যে এই জলটার যে একটা, যদি আমরা অন্য যে কোনো জায়গায় জল খাই তার থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে এবং সেই ইনফেকশন থেকে স্টমাকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এইটা মানুষ জেনে গেছে, যার জন্য গত 20-25 বছর আগে আমাকে যদি কেউ বলতো যে একটা জল 20 টাকা দিয়ে বোতলে কিনে খেতে হবে, আমি হাসতাম, আমি বলতাম 20 টাকা দিয়ে কিনে জল খাবো। যে এখন আমি একদম হাসি না, আমি নিজে সেফ থাকার জন্য কিনে কিন্তু জল খাই। শুধু আমি না, প্রচুর মানুষ খাচ্ছেন। এইটাকে যদি ব্রেক করতে হয় যে কিনে খেতে হবে না, তাহলে যে জলটা আপনি পান করছেন হয় সেটা ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, অথবা আপনাকে 100% শিওর হতে হবে যে যে পানীয় জল আপনি ব্যবহার করছেন সেটা আপনার পানের যোগ্য, তার মধ্যে এই ধরনের ইনফেকশন নেই। যতক্ষণ পর্যন্ত সেই শিওরিটি না হচ্ছে, আপনার সামনে দুটি রাস্তা, খাবার জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়া অথবা পানীয় জল কিনে খাওয়া এমন ব্র্যান্ডের যেটার উপর আপনার আস্থা আছে। এছাড়া আর দুটো কথা বলার আছে। এই হেলিকোব্যাক্টার বা ক্যাম্পেলোব্যাক্টার পাইলোরি শুধু খাবার জল থেকে না, খাবারের থেকেও আসতে পারে। অর্থাৎ আপনি যে খাবার খাচ্ছেন সেটা যদি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হয় এবং প্রিজার্ভ রাখা থাকে, যেমন ধরুন ফ্রিজে রাখা আছে, রান্না হওয়ার সকালবেলা রান্না হচ্ছে, আপনি রাত্রিবেলা খাবেন, ফ্রিজ থেকে বের করে সেটা ঠিক করে গরম করে যদি খান, এবং সেই এক কথা 100 বারের জায়গায় আমার প্রায় 300 বারের বেশি বলা হয়ে গেছে, সেটা হচ্ছে খেতে বসার আগে সাবান দিয়ে, এটা শুধু এই প্যান্ডেমিকের জন্য বলছি না, সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে এবং হাত ধোয়ার জন্য এই হাতের কবজি থেকে ধুতে হবে। এই জায়গাগুলো যে এরকমভাবে এবং অন্তত 2 মিনিট সময় নিয়ে এইভাবে হাত ধুতে হবে। এই রকমভাবে হাত ধুয়ে হাতটা শুকনো কাপড় দিয়ে মুছে যদি আপনি খেতে বসেন, কারণ আমাদের যদি ভারতবর্ষের মানুষকে বলি যে কাঁটা চামচ দিয়ে খাও, ইনফ্যাক্ট আমার নিজের কাছে এটা হাস্যকর মনে হয়, আমাদের খাবারই এমন যে কাঁটা চামচ দিয়ে খাওয়া যায় না, হাত দিয়েই খেতে হবে। কাজেই হাতটা ওরকমভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে খেতে বসবেন। এটা শুধু ওই ভাইরাসের কারণে নয়, এটা আরও অন্য অনেক কারণের জন্য। অর্থাৎ সাবান দিয়ে কীভাবে হাত ধুতে হয় আমি দেখালাম, সেইভাবে সাবান দিয়ে হাত ধুয়ে খেতে বসতে হবে। এবং তাহলে আপনার দুটো দিক দিয়েই, খাবার বা জল, এইটা থেকে ইনফেকশন হওয়ার, ক্যাম্পেলোব্যাক্টার বা হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হওয়ার রাস্তাটা বন্ধ হবে। থিওরিটিক্যালি আমার সময় আছে বোধহয় 2 মিনিট সময় তো আছে, 1 মিনিট সময়, আমি এইটুকুনি বলে দিই। তৃতীয় একটা রাস্তা আছে, থার্ড একটা রাস্তা হেলিকোব্যাক্টার বা ক্যাম্পেলোব্যাক্টার আরেকজনের থেকে আরেকজনে যাওয়ার, সেটা হচ্ছে যেটাকে আমরা ফ্রেঞ্চ কিসিং বলি। হ্যাঁ, সেইভাবে চুমু খাওয়া হলে সেটাও একজনের মধ্যে থেকে ব্যাকটেরিয়াল ক্যাম্পেলোব্যাক্টার বা হেলিকোব্যাক্টার পাইলোরি একজনের থেকে একজনের মধ্যে যেতে পারে। কাজেই যে মুখগহ্বরের স্বাস্থ্য সুরক্ষার যে বিধান, যেটা আমরা বাকাল ক্যাভিটি হাইজিন বলে থাকি, সেটা নিয়ে আপনারা দরকার একটু পড়ে নেবেন, নাহলে পরের দিন আমায় প্রশ্ন করলে বলবো। সেই হাইজিন 100% মেনে চলতে হয়, এবং সেই মেনে চলার কীভাবে করবেন, 30 সেকেন্ড সময় আমি একটু সোজা করে বলে দিই। অন্তত মিনিমাম 2 বার, অ্যাভারেজ 3 বার, অন্তত প্রতিবারে 2 থেকে 2.5 মিনিট চেপে দাঁত মাজা ব্রাশ দিয়ে, এবং একটা কোনো মাউথ ওয়াশ অন্তত 1 বার কি 2 বার মুখ কুলকুচি করবার জন্য ব্যবহার করা। নানা রকম মাউথ ওয়াশ পাওয়া যায়, এবং মাউথ ওয়াশে যখন কুলকুচি করবেন, অনেকে মাউথ ওয়াশের সাথে জল দিয়ে মানে একটু জ্বালা করে, তো ওই জন্য দেন। একদম জল দেওয়ার ব্যাপার নেই, মাউথ ওয়াশ মুখে নিয়ে কুলকুচি করতে হবে, অন্তত 3 থেকে 4 মিনিট কুলকুচি করে ফেলে দিতে হবে। অর্থাৎ হাত ধোয়ার মতো মুখের ভেতরটা পরিষ্কার রাখাও সমস্ত দিক দিয়ে আপনার জন্য উপকারী, এবং আপনার পার্টনার, আপনার স্পাউস, সবার জন্য উপকারী। বেশ কিছু তথ্য দেওয়ার ছিল, কিন্তু আমাকে ওদিক থেকে বলা হচ্ছে যে আজকে আর সময় নেই, নেক্সট দিন ফিরে আসবো। সময় একেবারে শেষ, শুধু আজকের জন্য সময় শেষ। আবার পরবর্তী অনুষ্ঠানে ডাক্তারবাবুকে অবশ্যই পেয়ে যাওয়া হবে। তার মাঝে যদি কিছু জানার থাকে হেল্পলাইন নাম্বার, আর ডাক্তারবাবুর প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপনারা সিসিটিভি ইউটিউব সার্চ করলে আপনারা দেখতে পাবেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, আমার সকল দর্শককে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
দূরে নেই, অচেনা চেনা। তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO-তে, analog and digitally. Log on www.zengatv.com.